জয় শ্রীকৃষ্ণ। তোমাদের সবাইকে মুক্তির পাঠশালাতে স্বাগতম। আজকে আমাদের ক্লাস পঞ্চম শ্রেণীর। আজ থেকে আমরা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড সামেটিভ যে তোমাদের সামনে অর্থাৎ ফাইনাল যে এক্সাম রয়েছে তারই আমরা প্রস্তুতি করাবো। অর্থাৎ প্রশ্ন বিচিত্রা বইয়ের যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 19-20টা মতো সম্ভবত বা 23টা মতো ঠিক মনে করতে পারছি না স্কুলগুলো রয়েছে, আমরা এই মাসের মধ্যেই আমরা কমপ্লিট করে দেব। সুন্দর করে তোমরা দেখবে, আশা করি তোমরা সমস্ত জিনিসগুলো বুঝতে পারবে। কোথাও কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করবে। তো স্কুলের পরীক্ষাতে সম্পূর্ণ নম্বর পাওয়ার জন্য গণিতের ভিত মজবুত করতে হলে তোমাকে কিন্তু ক্লাসগুলো অবশ্যই দেখতে হবে, ঠিক আছে? এবং ক্লাসের লিংক পাওয়ার জন্য প্রত্যেকটা ক্লাসে তুমি যদি লিংক পেতে চাও এবং এই ক্লাসে যা যা কিছু করানো হবে তার সলিউশন পিডিএফ যদি তুমি পেতে চাও তাহলে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপ একদম ফ্রিতে। গ্রুপের লিংক তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে ক্লিক করলে তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে। সেখানে প্রতিনিয়ত ক্লাসের লিংকগুলো শেয়ার করা হবে। চলো সুন্দর করে শুরু করছি। প্রথম প্রশ্ন আমাদের কি বলা রয়েছে, দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। লুডোর ছক্কার আকৃতি হলো ঘনক শঙ্কু গোলক প্রিজম। তাহলে বাবু লুডোর গুটি কেমন করে দেখতে হয়? না আমরা জানি এই হচ্ছে আমাদের, চলো এই হচ্ছে আমাদের একটা কি লুডোর গুটি এইরকম দেখতে হয়। এইরকম দেখতে হয় না, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে এবং 6টা তলে সমান হবে এবং প্রত্যেকটা তলে এইরকম করে দাগ করা থাকে। একদিকে একটা, তারপরে একদিকে দুটো, তারপরে 3টে 4টা 5টা 6টা করে এইরকম করে প্রত্যেক সাইডে অঙ্কন করা থাকে। এটাকে আমাদের কি বলে? লুডোর গুটি বলে। এটা কি ধরনের আকৃতি? এটা হচ্ছে ঘনক আকৃতি। ঘনক অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। দেখো তুমি লুডোর গুটিটা একটু কল্পনা করো, তার প্রত্যেকটা তলই কিন্তু একই রকম দেখতে, কোনোটা বড় ছোট নয় কিন্তু। তা এইরকম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অর্থাৎ প্রত্যেকটা তলই সমান, সেটাকে আমাদের কি বলে? ঘনক বলে। সুন্দর করে মনে রাখবে। চলে আসবো পরবর্তী দ্বিতীয় প্রশ্নে। যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজটাকে আমাদের কি বলে? সেই ত্রিভুজটাকে আমাদের কি বলে? সমবাহু ত্রিভুজ বলে, ঠিক আছে? সেই ত্রিভুজটাকে এই হচ্ছে আমাদের একটা সমবাহু ত্রিভুজ যার 3টে বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে ত্রিভুজ আমরা কাকে বলবো? 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ জ্যামিতিক ক্ষেত্রকে আমরা ত্রিভুজ বলি। এবং সেই 3টি বাহুর দৈর্ঘ্যই যদি সমান হয়, এখানে বলেছে যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা কি বলবো? অপশন এ সমবাহু ত্রিভুজ। দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ। প্রতিটা বাহুর দৈর্ঘ্য আলাদা হলে তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজটা ওটা কোণ ভেদে হয়, একটা কোণ 90 ডিগ্রি হলে সেটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। চলো পরবর্তী প্রশ্নে চলে আসো, কি বলেছে। যে কোণটি সূক্ষ্মকোণ সেটাকে আমাদের কি বলবো? এখানে রয়েছে 45 ডিগ্রি। সূক্ষ্মকোণ কাকে বলে? না 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যবর্তী কোণগুলোকে আমাদের কি বলে? সূক্ষ্মকোণ বলে। 0 ডিগ্রির থেকে বড় হবে এবং 90 ডিগ্রির থেকে ছোট হবে সেই সমস্ত কোণগুলোকে। তাহলে এর মধ্যে দেখো কোনটা 0-এর থেকে বড় 90-এর থেকে ছোট পড়ে? না আমরা দেখতে পাচ্ছি 45। শুধুমাত্র 90 ডিগ্রিটাকে বলে সমকোণ, 135 ডিগ্রিটাকে বলে স্থূলকোণ। অর্থাৎ 90 থেকে বেশি 180 থেকে কম হলে তাকে স্থূলকোণ বলে। আর শুধুমাত্র 180 ডিগ্রিটাকে আমাদের কি বলে? সরল কোণ বলে। তাহলে এটা আমাদের হয়ে যাবে সূক্ষ্মকোণ 45 ডিগ্রি। চলো দুটো প্রশ্ন এগিয়ে গেলাম মনে হয়। চলো হয় থাক। ঘড়িতে যখন ঠিক সকাল 6টা বাজে তখন ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কোণ। তাহলে আমি যদি তোমাদেরকে এখন একটা ঘড়ি অঙ্কন করে দেখাই, আমি যদি এখন তোমাদেরকে একটা ঘড়ি ধরো এইরকম করে একটা অঙ্কন করে নিলাম। কটা বাজে বলেছে? সকাল 6টা। তাহলে এই রকম নিচের দিকে 6 থাকে, ওপরের দিকে 12 থাকে। মাঝখানে আমি করলাম, এই দিকে আমি ঘন্টার কাঁটাটাকে রাখলাম, ওপর দিকে আমি মিনিটের কাঁটাটাকে রাখলাম। তাহলে সুন্দর করে তোমরা খেয়াল করো, যখন 6টা বাজে এইরকম করে দেখতে হয়, এটা হচ্ছে আমাদের বাবু ঘন্টার কাঁটা আর এটা হচ্ছে আমাদের কি? মিনিটের কাঁটা। তাহলে মিনিটের কাঁটাটা আমাদের 12-র দিকে থাকবে এবং ঘন্টার কাঁটাটা আমাদের 6-এর দিকে থাকবে। এই যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত কোণ উৎপন্ন হয়েছে জানতে চেয়েছে, যে সকাল যখন 6টা বাজবে ঘন্টার কাঁটার মিনিটের কাঁটার মধ্যে কত কোণ উৎপন্ন হয়ে যাবে? অপশন ই 180 ডিগ্রি সঠিক উত্তর হয়ে যাবে। মনে রাখবে, যখন এইরকম সরল রেখা, যখন দুটো রেখা এইরকম সোজাসুজি অবস্থান করবে তখন কত কোণ উৎপন্ন হয়? 180 ডিগ্রি। এরই নাম হচ্ছে সরল কোণ। এই যে দেখো, যখন 12টা বাজে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা পুরো এইরকম সোজা থাকে, পরস্পরের বিপরীতে থাকে। এই কোণটাকে আমাদের কি বলা হয়? সরল কোণ 180 ডিগ্রি। সুন্দর করে মনে রাখবে, ছোট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। ও দা, তোমার ও তোমার বন্ধুর বর্তমান বয়সের সমষ্টি 18 বছর।
5 বছর পর তোমার আর তোমার বন্ধুর বয়সের সমষ্টি কত হবে। দেখো এখন যদি তোমাকে তোমার বয়স জিজ্ঞেস করা হয়, তুমি বলবে তোমার বয়স 10 বছর 11 বছর, তাহলে 5 বছর পরে তোমার বয়স কত হবে না, 5 বছর পরে তোমার বয়স 5 বছর বেড়ে যাবে। যদি বলে 1 বছর পরে তোমার বয়স কত হবে, 1 বছর বেড়ে যাবে। 2 বছর পরে তোমার বয়স কত হবে, 2 বছর বেড়ে যাবে। তাহলে কে কে রয়েছে, দুজন রয়েছে। কে কে রয়েছে, আমি রয়েছে, আমার বন্ধু রয়েছে। তাহলে 5 বছর পর মানে আমারও বয়স 5 বছর বাড়বে, বন্ধুরও বয়স 5 বছর বাড়বে। এমন তো নয় যে আমারই বয়স বাড়বে বন্ধুর বয়স থেমে যাবে, এমনটা তো নয়। তাহলে আমারও বর্তমানে যা বয়স আছে আমারও 5 বছর বেড়ে যাবে, বন্ধুরও বর্তমানে বয়স যত তারও 5 বছর বেড়ে যাবে। তাহলে আমারও 5 বছর বাড়বে, বন্ধুরও 5 বছর বাড়বে। তাহলে মোট দুজনের কত বছর বেড়ে যাবে, 10 বছর বেড়ে যাবে। এখন দুজনের বয়সের সমষ্টি কত, এখন দুজনের বয়স হচ্ছে 18 বছর। দুজনের বয়সের যোগফল, এক একজনের নয় কিন্তু। তাহলে দুজনের বয়সের যোগফল 18 বছর। আমি জানি না কার বয়স কত, কিন্তু ওদের দুজনের বয়সকে যোগ করলে 18 বছর হবে। তাহলে 5 বছর পর, তাহলে 5 বছর পর মানে কি, আমারও বয়স 5 বছর বাড়বে, বন্ধুরও বয়স 5 বছর বাড়বে, অর্থাৎ দুজনের মিলে মোট আরো 10 বছর বেড়ে যাবে। তাহলে 5 বছর পর দুজনের বয়সের যোগফল কত হয়ে যাবে, 28 বছর। অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। সুন্দর করে পরীক্ষা এখানে দিয়ে দিতে পারে 5 বছর আগে তোমাদের বয়স কত ছিল, তখন 10 বছর মাইনাস করব। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। একের দাগ আমাদের কমপ্লিট হয়ে গেল, এবার আমরা আসবো দুইয়ের দাগ। কি বলেছে, 75 পয়সা সমান কত টাকা। পয়সাকে টাকায় করতে হলে কি করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়। কেন না, 1 টাকা সমান 100 পয়সা। টাকাকে পয়সা করতে হলে 100 দিয়ে গুণ করব, পয়সাকে টাকা করতে হলে 100 দিয়ে ভাগ করব। তাহলে ভাগটা সুন্দর করে শিখে নাও কিভাবে। নিচে দুটো শূন্য আছে, ওপরে 2 ঘর আগে দশমিক দিয়ে দিলেই তুমি উত্তর পেয়ে যাবে। 0.75 সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে 75 পয়সা সমান 0.75 টাকা। কারোর যদি এইরকম অসুবিধা মনে হয়, সুন্দর করে ভাগ করে নেবে। এইরকম 75 কে 100 দিয়ে ভাগ করে নেবে। তাহলে ভাগ তো যাবে না, এখানে ছোট এখানে বড় হয়ে গেছে। তাহলে প্রথমে দশমিক দিয়ে শূন্য নেব। 107 আমাদের হয়ে গেল 700, এখানে নামলো 50, 105 এই আমাদের উত্তর হয়ে গেল। তাহলে দশমিকের আগে কিছু নেই মানে ওখানে একটা শূন্য বসিয়ে দিতে হয়। তাহলে এগুলো যেহেতু 1 নম্বরের প্রশ্ন, জাস্ট তুমি এইরকম করে করে দেবে, এইরকম করে সময় নষ্ট করার প্রয়োজন নেই। চলো নেক্সট পরবর্তী। যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি তার একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে বাবু বর্গক্ষেত্র আমরা কি জানি না, এই হচ্ছে আমাদের একটা বর্গক্ষেত্র, অর্থাৎ কি 4টা বাহুর দৈর্ঘ্য সমান হবে। এর ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া বলা রয়েছে, ক্ষেত্রফলকে ইংরেজিতে এরিয়া বলে। সেই ক্ষেত্রফল আমাদের কত বলা রয়েছে, 169 বলা রয়েছে। আমাদের কি বের করতে বলেছে, এই সাইড অর্থাৎ বাহুগুলো বের করতে বলেছে। এইগুলো দেখো, ক্ষেত্রফল দেয়া থাকলে বাহু কি করে বের করতে হয়, ক্ষেত্রফল দেয়া থাকলে বাহু কি করে বের করতে হয়, ক্ষেত্রফলের বর্গমূল করতে হয়। যারা এখনো বর্গমূল শেখনি জানোনি, সুন্দর করে বর্গমূলটা শিখে নিতে হবে। চলো আমি এখন দেখাচ্ছি। তাহলে আমরা কি করব, ক্ষেত্রফল দেয়া থাকলে বাহু কি করে বের করতে হয়, ক্ষেত্রফলের বর্গমূল করব। তাহলে ক্ষেত্রফল আমাদের কত দেয়া আছে, 169, এর বর্গমূল করলে কত আসবে, 13। কিভাবে না, বর্গমূল কি বলে না, এমন একটা সংখ্যা তাকে সেই সংখ্যা দিয়ে গুণ করব। যেমন আমি বললাম 2, 2 কে 2 দিয়ে গুণ করলে কত আসে, 4। আমি বললাম 3, 3 কে 3 দিয়ে গুণ করলে কত আসে, 9। তাহলে 9 কে বলা হবে 3 এর বর্গ, এবং ঘুরিয়ে 3 কে বলা হবে 9 এর বর্গমূল। ঠিক আছে, একই রকম ভাবে 13 আর 13 গুণ করলে আমাদের কত আসে, 169। অর্থাৎ 169 কে বলা হবে 13 এর বর্গ, আর 13 কে বলা হবে 169 এর বর্গমূল। তাহলে কোন দুটো সংখ্যা গুণ করলে 169 আসে, 13। এবারে তোমরা অনেকে বুঝবে, স্যার আমি জানবো কি করে। তার জন্য তোমাকে কি করতে হবে, তোমরা এখন ক্লাস 5 অনেকটাই বড় হয়েছো, 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার বর্গ কিন্তু তোমাকে মনে রাখতে হবে এই ধরনের অঙ্কগুলোর সমাধানের জন্য। 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার বর্গ। ঠিক আছে, এছাড়াও বর্গমূল বের করার পদ্ধতি রয়েছে, কিন্তু কোনো মৌলিক সংখ্যার বর্গ বললে সেটা কিন্তু বের করা একটু কঠিন হয়ে যায়। তাই তোমরা কি করবে, 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার বর্গ মনে রাখবে, সুন্দর করে পরীক্ষাতে কাজে লাগবে। তাহলে এটা আমাদের কত হয়ে যাবে, 13 কি ছিল এককটা, সেমি। তাহলে 13 সেমি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। হয়েছে, চলো নেক্সট পরবর্তী কি বলেছে, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে, ত্রিভুজের 3টা কোণের সমষ্টি। এই হচ্ছে আমাদের একটা কি ত্রিভুজ বলা রয়েছে। এই ত্রিভুজের একটা ত্রিভুজের কতগুলো কোণ হয়, 3টা কোণ হয়।
তাহলে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি, আমি জানি না তিনটা কোণ কত কত হবে, কিন্তু আমি এটুকু অবশ্যই করে বলতে পারি ত্রিভুজের তিনটা কোণকে যোগ করলে সর্বদা কত হয়, 180 ডিগ্রি। এর বিস্তারিত প্রমাণ রয়েছে, তোমরা বড় হলে যখন ক্লাস 8-9 এর উঠবে তখন তোমরা এর প্রমাণটা শিখবে যে কিভাবে ত্রিভুজের তিনটা কোণকে যোগ করলে 180 ডিগ্রি হয়। 1 ডিগ্রি কমও হবে না, বেশিও হবে না। তিনটা কোণ যাই হোক না কেন এদেরকে যোগ করলে সর্বদা 180 ডিগ্রি হবে। এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন কিন্তু পেতে পারো। হয়েছে, চলো পরবর্তী প্রশ্নে চলে আসছি। কি বলা রয়েছে, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর নাম কি? প্রত্যেকেই বলবো, প্রত্যেকটা ক্লাস খুব সুন্দর করে দেখবে পরীক্ষায় তোমার যত নম্বরের পরীক্ষা তুমি ফুল নাম্বার অবশ্যই করে পাবে, তার গ্যারেন্টি আমি দিচ্ছি। তুমি শুধু ক্লাসগুলো ভালো করে মন দিয়ে দেখো এবং প্র্যাকটিস করো। চলো, এইটাকে বলা হয় কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে না, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, ইংরেজিতে লেখা হয়ে গেল একটা কোণ কি, একটা কোণ 90 ডিগ্রি, তাকে আমাদের কি বলে, সমকোণ বলে। তাহলে একটা সরল রেখার উপর এই রকম অবস্থান করলে সেটাকে আমাদের কি বলে, 90 ডিগ্রি বলে। তাহলে এটা আমাদের সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এই সমকোণী ত্রিভুজ অর্থাৎ এই কোণটা সমকোণ, এই সমকোণের বিপরীত বাহু এইটাকে বলা হয় সমকোণের বিপরীত বাহু। এইটার নাম কি, এইটার নাম ইংরেজিতে বলে হাইপোটেনাস, বাংলায় বলে অতিভুজ। এটাও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। হয়েছে, তাহলে সমকোণী ত্রিভুজের এই বাহুগুলোর নাম কি বলে, এটাকে বলা হয় ভূমি, এটাকে বলা হয় লম্ব, এবং এই যে সমকোণ তার বিপরীত বাহু এটাকে বলা হয় কি, অতিভুজ বলে। তাহলে বিপরীত বাহুর নাম আমাদের কি হয়ে যাবে, অতিভুজ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো নেক্সট প্রশ্নে চলে আসছি। বৃত্তের বৃহত্তম যা কেন্দ্রবিন্দুগামী, কি বলা রয়েছে দেখো সুন্দর করে, এই হচ্ছে আমাদের একটা কি বৃত্ত, ঠিক আছে, এটাকে আমাদের কি বলে, কেন্দ্র বলে। তাহলে একটা বিন্দুকে কেন্দ্র করে অন্য একটা বিন্দু পর্যন্ত সমান দূরত্ব বজায় রেখে যে বৃত্তাকার সঞ্চারপথ সেটাকেই আমাদের বৃত্ত বলবো। এবারে বলেছে এই বৃত্তের বৃহত্তম যা কেন্দ্রবিন্দুগামী। জ্যা কাকে বলে, আমি সমস্ত জিনিসগুলো তোমাদেরকে ডিটেলসে বোঝাচ্ছি। জ্যা কাকে বলে না, এই বৃত্তের ওপরের দুটো বিন্দুকে যোগ করলে আমরা যে সরল রেখা পাবো তাকে জ্যা বলে। তাহলে এইরকম কতগুলো জ্যা অঙ্কন করতে পারবো, ইংরেজিতে কর্ড বলে। তাহলে কতগুলো জ্যা অঙ্কন করতে পারবো, অসংখ্য জ্যা অঙ্কন করতে পারবো। এটাও তোমাকে পরীক্ষায় জানতে চাইতে পারে যে একটি বৃত্তের কতগুলো জ্যা অঙ্কন করা যায়, বা একটি বৃত্তের মধ্যে কতগুলো জ্যা থাকে। উত্তর হবে অসংখ্য। কেউ এইরকম অঙ্কন করবে, এইরকম অঙ্কন করবে, এইরকম অঙ্কন করবে, এইরকম 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 বিভিন্ন ভাবে। কারণ আমি জ্যা কি বললাম, যে বৃত্তের পরিধির ওপর দুটো বিন্দুর সংযোজক সরল রেখাংশ, বা দুটো বৃত্তের উপরে দুটো বৃত্ত না, একটা বৃত্তের পরিধির ওপরের দুটো বিন্দুকে যোগ করলে আমরা যে সরলরেখা পাবো তাকে জ্যা বলে। তাহলে জ্যা তো আমরা বুঝলাম, কিন্তু প্রশ্নে বলেছে বৃত্তের বৃহত্তম জ্যা যা কেন্দ্রবিন্দুগামী। ভালো করে বুঝে নাও, দেখো এটাও একটা যা, এটা কি কেন্দ্র দিয়ে গেছে, কেন্দ্র কি, এটা হচ্ছে আমাদের কেন্দ্র বলে, ইংরেজিতে বলে সেন্টার। তোমরা বলবে না, আচ্ছা এটা কি গেছে, না এটা কি কেন্দ্র দিয়ে গেছে, না এটা কি কেন্দ্র দিয়ে গেছে, না। তাহলে কোন জ্যাটা কেন্দ্র দিয়ে গেছে, দেখো ভালো করে দেখো, এই যে জ্যাটা এইটা কিন্তু কেন্দ্র দিয়ে গেছে। তাহলে আমরা অসংখ্য জ্যা অঙ্কন করতে পারি, তার মধ্যে যেই জ্যাটা কেন্দ্রগামী হবে, এই যে কেন্দ্রবিন্দুগামী হবে অর্থাৎ কেন্দ্র দিয়ে পাস করবে, তার একটা স্পেশাল নাম আছে ব্যাস, ইংরেজিতে বলে ডায়ামিটার বলে। ঠিক আছে, তাহলে এটা একটা ব্যাস, এটা ব্যাস, এটা ব্যাস, সবগুলা ব্যাস এখানে টানতে পারি। এই যে ব্যাস বলছি, জ্যা, এটা হচ্ছে জ্যা। তাহলে যেই জ্যাটা কেন্দ্র দিয়ে যাবে তাকে আমরা কি বলে দেবো, তার একটা স্পেশাল নাম হয়ে যায়। তার নামটা কি, তার নাম হচ্ছে ব্যাস। আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, ব্যাস। যে জ্যাটা কেন্দ্রবিন্দুগামী তাকে আমরা ব্যাস বলবো। চলো নেক্সট 3 দাগে চলে আসছি। পরপর 3টা অঙ্ক রয়েছে, একটা স্লাইডের মধ্যে করাচ্ছি। প্রথমে কয়ের দাগে চলে আসছি। কি বলা রয়েছে, যোগ। কি কি যোগ রয়েছে দেখো, 2/15 সঙ্গে 4/25 কে যোগ করব। তাহলে আমরা যোগ কি জানি, ভগ্নাংশের প্রথমে হরগুলো লসাগু করতে হয়। আমি ডান দিকে লসাগুটা করে দিচ্ছি, 25 এবং 15। তাহলে আমি 5 দিলে 5 3 15, 5 5 25। তাহলে লসাগু কত আসবে দেখো, 5 3 15, 5 75। এটা হচ্ছে প্রথম কাজ, লসাগু। দ্বিতীয় কাজ কি করতে হয়, লসাগুকে হরকে দিয়ে ভাগ করে লবের সঙ্গে গুণ। লসাগুকে হর দিয়ে ভাগ করে লবের সঙ্গে গুণ। 75কে 15 দিয়ে ভাগ করলে 5, 5-এর সঙ্গে 2 গুণ করলে 10। 75কে 25 দিয়ে ভাগ করলে 3, 3-এর সঙ্গে 4 গুণ করলে 22, 3-এর সঙ্গে 4 গুণ করলে 12।
তাহলে 12 আর 10 গুণ যোগ করলে আমাদের কত হয়ে যাবে? 22/75 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আর একটা কথা তোমাদের এখান থেকে বলে রাখি, এই যে ক্লাসগুলো আমি সবগুলো ক্লাসই ভিডিও রেকর্ডেড করছি। আমাদের নবোদয়ের ক্লাসগুলো যেমন লাইভ করানো হয়, কোথাও কোনো সংখ্যা যদি ভুল লেখা হয়ে যায় সঙ্গে সঙ্গে ছেলেরা বলে, আমি বুঝতে পারি। কিন্তু এই জায়গাগুলোতে সবই তো ভিডিও ক্লাস করে আপলোড করা হচ্ছে। ধরো এখানে সাপোজ 5 রয়েছে, আমি অঙ্কটা করতে গিয়ে ভুলবশত 5-এর জায়গায় 6 লিখে ফেললাম, তাহলে আমি হয়তো বুঝতে পারবো না, তাহলে উত্তরটা ভুল হয়ে যাবে। তাই তোমাদের পদ্ধতিটা দেখতে হবে যে স্যার কিভাবে করাচ্ছে। আচ্ছা, এখানে 875 ছিল, স্যারের ভুলে 876 লেখা হয়ে গেছে, তোমাদেরকে তাহলে কারেকশন করে 875 লিখতে হবে। তোমরা তাহলে শিখবেটা কি পদ্ধতি, যে স্যার জিনিসটা কিভাবে করাচ্ছে, মুখস্থ নয়। ক্ষয়ের দাগে চলে আসি, তাহলে 1-এর দাগের উত্তর আমাদের চলে এলো 22/75। এখানে বলে দিই, ভগ্নাংশকে সর্বদা লঘিষ্ঠ আকারে লিখতে হয়। যদি ওপর নিচে কাটাকুটি যায়, কাটাকুটি করে লঘিষ্ঠ করে লিখবে। এখানে 22 আর 75 কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাই আমরা এটাই লিখে দিলাম। ক্ষয়ের দাগে চলে আসো, যোগ আছে। কেমন করে যোগ আছে? 307 টাকা 50 পয়সার সঙ্গে 12 টাকা 76 পয়সাকে যোগ দেব। তাহলে যোগ দিলে এখানে হচ্ছে 6, 7 5 12 2 হাতে 1, 7 2 9 1 10 0 হাতে 1, এখানে 2, 320 টাকা 26 পয়সা। অর্থাৎ যদি আমরা দশমিকে বলি 320.26 টাকা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো এরপরে গয়ের দাগের অঙ্কটাতে এমনি একটা যোগ আছে, 4627, 875 এবং 574। তাহলে যোগ দাও দেখি। 7 5 12, 12 4 16 6 হাতে 1, 7 3 10, 10 7 17 7 হাতে 1, 8 6 14, 14 6 20 0 হাতে 2, 6076। এই হচ্ছে আমাদের তিনটে। সুন্দর করে দেখো, আমি একটু সরে যাচ্ছি, তিনটে স্লাইডের মধ্যে একই উত্তর করাচ্ছি। প্রথমের উত্তর আমাদের চলে আসবে 22/75, তারপরের উত্তর আমাদের চলে আসবে 320.26 টাকা, তারপরেরটা চলে আসবে আমাদের 6076 টাকা। ঠিক আছে, এই জায়গাটাতে যেটা বললাম, যদি কাটাকুটি যায় করবে, এখানে যায়নি তাই আমি এইরকমই রেখে দিয়েছি। আবারও বলবো, প্রত্যেকটা তৃতীয় সামেটিভের প্রত্যেকটা স্কুল করাবো, প্রত্যেকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, প্র্যাকটিস করো। আমি বলছি তোমার ফুল নাম্বারের দায়িত্ব আমার, তুমি শুধু আমি যেভাবে করাচ্ছি জিনিসগুলো বোঝাচ্ছি সুন্দর করে শিখে নাও, প্র্যাকটিস করো। চলো 4-এর দাগে 3টা অঙ্ক রয়েছে একটা স্লাইডের মধ্যে, সুন্দর করে করাচ্ছি। এখানে হচ্ছে প্রথমে করাচ্ছি কয়ের দাগ। কি বলেছে? 13/18 থেকে 5/27 বাদ দেবে। ধরো এখানে এই অঙ্কটা রয়েছে, পরীক্ষায় একই অঙ্ক থাকলেও শুধু সংখ্যাগুলো চেঞ্জ করে দেবে। তুমি বলবে স্যার এই অঙ্কটা তো আমার পরীক্ষাতে এসেছে, স্যার তো করায়নি। তার জন্য কি করতে হবে? মুখস্থ নয়, পদ্ধতি, যে পরীক্ষায় এটা না দিয়ে এর বদলে অন্য কোনো সংখ্যা দিতে পারে। তাহলে করবোটা কি না, প্রথমে কি করব, হরগুলোর লসাগু করব। 18 এবং 27 লসাগু। তাহলে করো, কত দিয়ে দিচ্ছি? একদম 9 দিয়ে দিচ্ছি। 9 2 18, 9 3 27। তাহলে কত হবে বলো তো? 3 2 6, আর 9 আর 6 গুণ করলে 54। ঠিক আছে, এবারে কি একই রকম লসাগুকে হর দিয়ে ভাগ করে লবের সঙ্গে গুণ। 18 3 54, 13 3 39, 27 2 54, 5 2 10। তাহলে বিয়োগ করলে আমাদের কত হয়ে যাবে? 29/54 আমাদের সঠিক উত্তর এসে যাবে। ঠিকঠাক করলাম তো? আরেকবার দেখে নিই। 13 3 39, 5 2 10, 29/54 ঠিকই আছে। চলো ক্ষয়ের দাগে চলে আসো। 97 টাকা 25 পয়সা থেকে 25 টাকা 18 পয়সা বাদ দেব। 97 টাকা 25 পয়সা থেকে 25 টাকা 18 পয়সা বাদ দেব, বিয়োগ। তাহলে বিয়োগ দেখো, ভাগ যাবে না, এখান থেকে ভাগ ধার নাও। 15 থেকে 8 বাদ দিলে 7 17, এখানে রয়েছে 1, 1 থেকে 1 বাদ দিলে 0, এখানে তোমার কত রয়েছে? 7 থেকে 5 বাদ দিলে 2, এখানে তোমার 9 থেকে 2 বাদ দিলে 7। 72 টাকা 07 পয়সা। ঠিক আছে, 72.70 টাকা সঠিক উত্তর হয়ে যাবে। ক্যালকুলেশন দেখে নাও। আর একটা কথা বলে দিই, তোমাদের ক্লাস 5-এ তো এগুলো বাংলাতে সংখ্যা লেখা হয়, তাই হয়তো আমার অজান্তে কোথাও হয়তো কোনো সংখ্যা ইংরেজিতে লেখা হয়ে যেতে পারে, সেটাও তোমাদের একটু খেয়াল করতে হবে। চলে আসছি গয়ের দাগ। তাহলে গয়ের দাগের সঠিক উত্তর আমাদের হয়ে যাবে 1001 থেকে 978 বিয়োগ দেব। তাহলে 11 থেকে 8 বাদ দিলে 3, এখানে থাকলো 9, 9 থেকে 7 বাদ দিলে 2, ব্যাস 23 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে 3টা অঙ্ক আবার সুন্দর করে দেখে নাও। প্রথমের দাগে বিয়োগ করব, 4-এর দাগের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 29/54, তারপরে আমাদের হয়ে যাবে 72.07, তারপরে আমাদের হয়ে যাবে 23। ঠিক আছে, চলো চলে আসছি নেক্সট প্রশ্নে। 5-এর দাগে চলে আসছি।
ছোট থেকে বড় সাজাতে বলেছে, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এই জিনিসগুলো একদমই সহজ। যখনই দশমিক সংখ্যায় ছোট থেকে বড় সাজাতে বলবে কি করবে, দশমিকের পরে একটা একটা করে অঙ্ক দেখবে, দশমিকের আগের গুলোকে একসঙ্গে দেখবে, কিন্তু দশমিকের পরের গুলো একটা একটা করে দেখবে। যেমন বোঝাচ্ছি, ধরো এর দশমিকের পরে শূন্য, এরও শূন্য, এরও শূন্য, দশমিকের আগে, তাহলে বুঝতে পারছি না কে বড় কে ছোট। দশমিকের পরে গুলো কিন্তু কেউ এইরকম ভাবে না, এটা 5 এটা 5 এইরকম করে কিন্তু কেউ ভাববে না, প্রত্যেকের পরে একটা একটা করে অঙ্ক দেখাবে। আমি কি যেভাবে শেখাচ্ছি দেখো, আমাদের কি বলেছে ছোট থেকে বড়, তাহলে প্রথমে ছোটটাকে লিখতে হবে। দেখো দশমিকের আগে এরও শূন্য, এরও শূন্য, এরও শূন্য, তাহলে বুঝতে পারছি না কে বড় কে ছোট, তাই দশমিকের পরে যাব। দশমিকের পরে এর আছে 5, দশমিকের পরে এর আছে 0, দশমিকের পরে এরও আছে 0, তাহলে কে বড় হয়ে গেল, 0 বড়, 0 বড় না 5 বড়, না তোমরা প্রত্যেকেই বলবে 5 বড়। তাহলে সব থেকে বড় আমাদের কত হয়ে যাবে, 0.5, এটা হয়ে যাবে সব থেকে বড়। তাহলে আমাদের ছোট থেকে বড় সাজাতে বলেছে, তাহলে বড়টাকে শেষে রাখতে হবে। এবারে দেখো এদের দুজনের মধ্যে কে বড়, তাহলে এর পরেরটা চলে আসি, কারণ এটাও 0 এটাও 0, তাহলে এর পরে এর রয়েছে 5, এর রয়েছে 0, তাহলে কে বড় হয়ে গেল, 0.05 বড় হয়ে গেল। তার আগে আমাদের হয়ে যাবে 0.005। এইভাবে দশমিকের পরে একটা একটা অঙ্ক করে দেখতে হয়। আমি ক্ষয়ের দাগ দেখাচ্ছি, চলো দেখো সুন্দর করে দেখো। দশমিকের আগেরটা কি বলেছি, একসাথে দেখতে বলেছি। দশমিকের আগে এর আছে 201, দশমিকের আছে এর আগে আছে 20, এর আছে 2, তাহলে প্রথমে দশমিকের আগেরটা দেখেই তুমি করে দিতে পারো। ঠিক আছে, তাহলে 201 বড় না 20 বড় না 2 বড়, না সব থেকে ছোট হচ্ছে 2। তারপরে আমাদের কত হয়ে যাবে, 20.11, তারপরেরটা হয়ে যাবে 201.1। এই চিহ্নগুলোর অর্থ কি, এইগুলো হচ্ছে গ্রেটার দেন সাইন, ঠিক আছে, লেস দেন সাইন। কি বলে না, যেটা বড় হবে হাঁটাকে তার দিকে করে রাখবে, যেটা বড় হবে হাঁটাকে তার দিকে থাকতে হবে। তাহলে এটা ছোট, ওকে তীর মারবে, হাঁটা তার দিকে থাকবে। হয়েছে, বোঝা গেছে? তাহলে দশমিকের আগের গুলোকে একসঙ্গে দেখবে। এখানে দশমিকের আগে প্রত্যেকের শূন্য ছিল তাই বুঝতে পারিনি, কিন্তু এখানে দশমিকের আগে আলাদা আলাদা আছে, এর 201 আছে, এর 20 আছে, এর 2 আছে, তাহলে সহজেই আমরা বের করতে পারবো কোনটা ছোট কোনটা বড়। চলো নেক্সটে চলে আসছি। আচ্ছা, এটা আমাদের কত দাগ শুরু হচ্ছে বলতো, 5-এর পরে 6-এর দাগ শুরু হচ্ছে। 6-এর দাগের কয়েকটা সরল রয়েছে, পরীক্ষাতে অবশ্যই করে সরল পাবে। কি বলা রয়েছে দেখো, গুণ আছে, যোগ আছে, ভাগ আছে, ইত্যাদি ইত্যাদি। এই যে আমরা সরল গুলো সবই কোন নিয়মে করে থাকি, ভি বদমাস নিয়মে করে থাকি। এটা হচ্ছে একটা পদ্ধতির নাম ভি বদমাস। তাহলে এখানে আমাদের কি রয়েছে, প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হবে। তাহলে যেখানে যে আছে রেখে দাও সুন্দর করে, ঠিক আছে, যেখানে যারা আছে তাদেরকে ওই অবস্থাতেই রেখে দাও। প্রথম বন্ধনীতে চলে আসো। প্রথম বন্ধনীর মধ্যে কি আছে দেখো, বিয়োগ রয়েছে, কি 5 আর 2 বাদ দিতে বলেছে, তাহলে 5 আর 2 বাদ দিলে কত হয়, 3। এবারে দেখো এরপরে একটা 3 আছে, তাহলে কোনো বন্ধনী আর সংখ্যার মাঝখানে কোনো চিহ্ন না থাকলে কি চিহ্ন হয়, এর অর্থাৎ গুণ চিহ্ন। দেখো এখানে বন্ধনী আছে, বন্ধনীর পরে 3, কোনো চিহ্ন নেই, তার মানে ওটা মনে রাখবে, ওটা হচ্ছে গুণ চিহ্ন। কোনো বন্ধনী আর সংখ্যার মাঝে, এই যে দেখো এখানে 5 থেকে 2 বাদ দিলে কত হয়, 5 থেকে 2 বাদ দিলে আমাদের কত আসে, 3। তাহলে 3-এর পরে 3, তাহলে সেটা তো 33 হয়ে যাবে না, তাহলে ওর মাঝখানে একটা চিহ্ন বসাবো, কি চিহ্ন, গুণ চিহ্ন বসাবো। এবারে তৃতীয় বন্ধনী কমপ্লিট করে দাও। আচ্ছা এটাকে গুণ করে দাও, এখানে 10 আর 6 তোমরা প্রত্যেকটা লাইনে লিখতে পারো, না হলে এরকম গুণ করে দিতে পারো, যেহেতু এই গুণটা আলাদা আছে। আচ্ছা এবারে দ্বিতীয় বন্ধনীর কাজ। দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি আছে দেখো, দুটো কাজ আছে। কি কি দুটো কাজ আছে না, দ্বিতীয় বন্ধনীর মধ্যে 10 আছে, বিয়োগ আছে, 3 আছে, 3 আছে, গুণ। এবারে তোমাদেরকে সরল শিখেছিলাম, এগুলো হচ্ছে একটা একটা দরজা, ঠিক আছে। এই যে পুরো একটা হচ্ছে দরজা, প্রথম বন্ধনী একটা দরজা, দ্বিতীয় বন্ধনী একটা দরজা, তৃতীয় বন্ধনী একটা দরজা। সেই দরজাতে তালা দিয়ে আটকানো থাকে। কি কি তালা না, যোগের তালা, বিয়োগের তালা, গুণের তালা, ভাগের তালা দিয়ে আটকানো থাকে। সেই কাজগুলো যদি আমি করে দিই, যোগ ভাগ গুণ বিয়োগ যদি করে দিই, তাহলে তালাগুলো খুলে যাবে। তাহলে এটা হচ্ছে একটা দরজা, এটা তো দ্বিতীয় বন্ধনী, এটা হচ্ছে একটা দরজা। ওই দরজাতে দুটো তালা লাগানো আছে। কি কি দুটো তালা, একটা হচ্ছে বিয়োগ আর একটা হচ্ছে গুণ। তাহলে কোন তালাটা আমাদের প্রথমে খুলবো, তার জন্যই বদমাস নিয়ম। তাহলে বিয়োগের তালা আগে খুলতে হয় না গুণের তালা আগে খুলতে হয়, না এম ফর মাল্টিপ্লিকেশন, গুণের তালা আগে খুলতে হয়, শেষে হচ্ছে এস ফর সাবট্রাকশন, বিয়োগ। তাহলে প্রথমে গুণ, 3 আর 3 9 করে আমরা কত পেলাম, 9। এখনো বিয়োগের তালাটা খুলিনি, তার মানে দরজা খুলবে না, সেই জন্য দেখো দরজাটা রেখেছি এখন দ্বিতীয় বন্ধনী।
তাহলে এই হচ্ছে 5। এবারে দেখো এইবার এর মধ্যে আর একটা তালা আছে, বিয়োগের তালা, বিয়োগ করে দাও, আমাদের 1 চলে আসবে। আর আমি দেখো দরজা খুলে গেছে তাই আর দরজা দিলাম না, কারণ ওখানে আর কোনো তালাই নেই। এবারে দেখো তৃতীয় বন্ধনীর তালা, তৃতীয় বন্ধনীর মধ্যে কি আছে, যোগ আছে, 5 আর 1 যোগ করে 6, তাহলে 60 থেকে 6 বাদ দিলে আমাদের কত আসবে, 54 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সরলীকরণের একটা অঙ্ক কিন্তু অবশ্যই পাবে, সুন্দর করে দেখবে জিনিসগুলো। চলো দ্বিতীয় দাগে একটা সরল আছে, ভগ্নাংশের যোগ বিয়োগ। একই রকম ভাবে প্রথম বন্ধনীর মধ্যে যেটা আছে সেটা আগে যোগ করো। যোগ কিভাবে শিখেছি, 9 আর 2 এর লসাগু করব 18, 18কে 2 দিয়ে ভাগ করে লবের সঙ্গে গুণ করব, তাহলে এটা হবে 9 একে 9 আর এটা হবে 4। এই দিকটা আমাদের কত থাকবে, 4/15, এই দিকটা আমাদের থাকবে 5/18। ঠিক আছে, এবারে তাহলে এখানে এলো 13/18, এই দিকটা আমাদের আসবে 4/15, এই দিকটা আমাদের আসবে 5/18। এবারে দেখো আমি তিনটেকে না একসঙ্গে করে দিচ্ছি, যোগ বিয়োগ একসঙ্গেই করে দিচ্ছি, পদ্ধতি একই। তাহলে হরগুলোর লসাগু করব, 18, 15 আর 18 লসাগু করবে, আমি বসিয়ে দিচ্ছি 90। ডান দিকে আমি দেখিয়ে দিচ্ছি, চাপ নেওয়ার কিছু নেই, 18, 15 এবং 18। চলো ছোট ছোট করে 3 এ দাও, 3 6 18, 3 5 15, 3 6 18। এবারে 3 এ দাও, 3 2 6 5, 3 2 6, আবার 2 এ দাও, 2 1 2, 5 2 1 2। তাহলে আমাদের কত এলো দেখো তো, 3 3 9, 9 2 18, 5 90 এসছে। এরপরে একই রকম লসাগুকে হর দিয়ে ভাগ করে লবের সঙ্গে গুণ, 90 কে 18 দিয়ে ভাগ করলে 5, 5 এর সঙ্গে 13 গুণ করলে আমাদের আসবে 65, 90 কে 15 দিয়ে ভাগ করলে 6 4 24, 90 কে 5 5 25। এবারে দেখো এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলো বিয়োগ আছে যোগ আছে, তাহলে তুমি প্রথমে বিয়োগ করে তারপরে যোগ করতে পারো, না হলে তুমি কি করবে, এই দুটোকে যোগ করার পর বিয়োগ করতে পারো। কিন্তু কেউ এটা করবে না যে এই দুটোকে যোগ করে 65 থেকে বাদ দেবো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। অনেকে বলে যে আমাদের তো যোগ প্রথম হয়, এইগুলোকে যোগ করবো না। সর্বদা নিয়ম কি, যোগ চিহ্নের সংখ্যাগুলোকে আগে যোগ করতে হয়, সেখান থেকে বিয়োগ চিহ্নের সংখ্যাটাকে বাদ দিতে হয়। আমি এটা স্টার দিয়ে রাখলাম, বহু ছেলে মেয়ে এই জায়গাটা ভুল করবে, তোমরা ভালো করে খেয়াল করবে যে কি করবে না, যোগ চিহ্নের সংখ্যাগুলোকে আগে যোগ করবে। 65 আর 25 কে যোগ করবে, যোগ করলে কত হবে 90, 90 থেকে 24 বাদ দেবে, 90 থেকে 24 বাদ দিলে কত আসবে বলো তো, 66 আসবে। ঠিক আছে, এবার দেখো এটা উত্তর এসছে, একে কিন্তু কাটাকুটি করা যাবে। সর্বদা ভগ্নাংশে যখন উত্তর আসবে না, তাকে লঘিষ্ঠ আকারে লিখবে। 6 কেটে দাও, 6 11 66, 6 15 90, তাহলে 11/15 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এই জায়গাটা খেয়াল করবে এবং এই জায়গাটাও খেয়াল করবে যে সর্বদা ভগ্নাংশ যখন উত্তর আসবে দেখবো সেটাকে কাটাকুটি অর্থাৎ লঘিষ্ঠ করা যাবে কিনা। প্রত্যেকটাকে 6 দিয়ে ভাগ করে যাবে, তাই আমি ভাগ করে দিলাম, 11/15 সঠিক উত্তর এলো। রিপিট দেখবে, প্রয়োজন হলে ক্লাসগুলো আবার যখনই কোথাও ডাউট আসবে আবার ক্লাসটা রিপিট দেখে নেবে, হয়েছে, বারবার করে করতে হবে। আবার একটা সরল রয়েছে গয়ের দাগে, চলো দেখো এটাতে পরীক্ষা দে না তুমি একটু পার্থক্য পাবে। আমি বলছি এই যে অঙ্কটা রয়েছে পরীক্ষাতে তুমি একটা চেঞ্জ পাবে। কি চেঞ্জ পাবে, এই যে একটা গুণ চিহ্ন আছে, এই যে একটা গুণ চিহ্ন আছে, এই গুণ চিহ্নের বদলে এখানে একটা শব্দ পাবে এর। দেখবে তুমি পরীক্ষাতে হয়তো এই প্রশ্নটা পেয়ে যাবে। ঠিক আছে, গুণ চিহ্নের বদলে ওখানে কিন্তু এর হয়ে যাবে, তখন কিন্তু উত্তরটা তোমার পরিবর্তন হয়ে যাবে। হয়েছে, এখন যেটা রয়েছে সেটা করছি। চলো তাহলে প্রথমে আমাদের যেমন রয়েছে 32, প্রথমে আমাদের ভাগ হয়, 32 কে 4 দিয়ে ভাগ করলে 8, বন্ধনের ভেতর থেকে 4 আর 2 বাদ দিলে 2। একই রকম ভাবে 32 এর সঙ্গে 4 ভাগ করলে 8, ওখানে আমাদের রয়েছে কত 2, তাহলে 8 আর 2 গুণ করলে 16, 8 আর 2 গুণ করলে 16, 16 আর 16 বিয়োগ করলে 0। এটা গেল তোমার এই অঙ্কের উত্তর। এবারে আমি কি বললাম, পরীক্ষাতে এটা একটু পরিবর্তন থাকবে। কি কি পরিবর্তন থাকবে, কি কি পরিবর্তন থাকবে, এখানে গুণ চিহ্ন না থেকে, এখানে গুণ চিহ্ন না থেকে এখানে কি থাকবে, এর বলে একটা শব্দ থাকবে, এই থাকবে অঙ্কটা। তখন কিন্তু আর এই উত্তর আসবে না, পাল্টে যাবে। তখন কি হবে আমি করাচ্ছি দেখো, তখন হবে 8 গুণ 2 বিয়োগ, এবারে দেখো এখানে দেখো ভাগ আগে গুণ পরে, ভাগ আগে গুণ পরে, কিন্তু এখানে আমরা জানি ভাগের আগে এর কাজ হয়। ভালো করে খেয়াল করবে, ভাগের আগে এর কাজ হয়। তাহলে 32 যা আছে রাখবো, ভাগ যা আছে রাখবো,
এই 4 থেকে 2 বাদ দিলে কত আসে 2, 2 এর সঙ্গে 4 গুণ করে 8 করব, এই জায়গাটা বুঝে নিতে হবে। তাহলে এটার এটার মধ্যে পার্থক্য কি, আমরা জানি আগে ভাগ হয় তারপরে গুণ হয়, তাই এখানে 32 কে 4 দিয়ে ভাগ করে 8 লিখলাম। কিন্তু এখানে কিন্তু ভাগ আর এর মানে গুণই, কিন্তু ওর কাজটা কি ভাগের আগে হবে, তাই 32 কে রেখে দিয়েছি আগে, 4 আর 2 বিয়োগ করে 2 এসছে, 2 এর সঙ্গে 4 গুণ করে 8 এসছে, তাহলে 8 আর 2 গুণ করলে 16 হবে, এটা 32 কে 8 দিয়ে ভাগ করলে 4 হবে, উত্তর তোমাদের 12 চলে আসবে। তাহলে দুটো পার্থক্য ভালো করে বোঝে নাও, ওখানে যদি গুণ চিহ্ন থাকে তখন উত্তর আমাদের 16 আসবে, ওখানে আচ্ছা এরটা এখানে না দিয়ে এখানেও দিতে পারে, যেখানে খুশি দিতে পারে, হয় এখানে এখানে গুণ চিহ্ন দিতে পারে, বা এখানে এখানে গুণ চিহ্ন দিতে পারে, যেটা খুশি করতে পারে। অর্থাৎ পার্থক্যটা হচ্ছে এটাই যে এর থাকলে ওর কাজ ভাগের থেকে আগে হবে, ঠিক আছে, তখন উত্তর কিন্তু 12 চলে আসবে, সুন্দর করে খেয়াল করবে। চলো নেক্সট পরবর্তী প্রশ্নে চলে আসছি। দেখো ভ্যান গাড়ি করে পরবর্তী, এটা আর একটা দাগে ঢুকে যাচ্ছে, কয়েক দাগ। ভ্যান গাড়ি করে 3 কিমি দূরে এক জায়গায় মালপত্র নিয়ে যেতে 45 মিনিট সময় লাগে, 4 কিমি দূরে অন্য একটি জায়গায় মালপত্র নিয়ে যেতে কত সময় লাগবে? এগুলো তোমাদের হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক, নবোদয়তে যেভাবে শেখানো হয় সেই রকম, সেগুলো তো শর্ট প্রসেস উত্তর, ওইগুলো কিন্তু এখানে করলে বাবু হবে না। এগুলো হচ্ছে স্কুলের পরীক্ষা, তোমাকে বিস্তারিত ভাবে করতে হবে, মাস্টার অঙ্কটা দেখবে শিক্ষক মহাশয়। নবোদয়তে কি, নবোদয়তে আমাদের জাস্ট উত্তর বের করা নিয়ে কাজ, তাই বিভিন্ন রকম শর্ট পদ্ধতি ব্যবহার করে আমরা এই অঙ্কটা ভাষা দিয়ে করতে যে সময় লাগাবো তার অর্ধেক সময় আমরা উত্তর নিয়ে চলে আসি নবোদয়তে। এখানে একটু ভাষা দিয়ে করতে হবে, কিভাবে, যে এই রকম করে তোমাকে লিখতে হবে, উপরে লিখতে হবে দূরত্ব, যেটা কিসে বলা রয়েছে, কিলোমিটার এককে বলা রয়েছে, এবং ডান দিকে তোমাকে লিখতে হবে সময়। প্রথমে এইরকম করে একটা সমস্যা তৈরি করতে হবে, যার এককটা কি রয়েছে, মিনিট, ঠিক আছে। আচ্ছা প্রথমে কত দূরত্ব বলা রয়েছে, 3 কিলোমিটার, সেই 3 কিলোমিটার যেতে কত সময় লাগিয়েছে, 45 মিনিট, তাহলে জানতে চেয়েছে 4 কিলোমিটার যেতে কত সময় লাগবে। তোমাকে প্রথমে এই রকম করে একটা ছক তৈরি করতে হবে, তারপরে সমাধানে আসতে হবে। এইরকম করে তোমাকে ভাষা লিখতে হবে, আমি যেভাবে লিখছি, 3 কিমি দূরত্ব যেতে সময় লাগে 45 মিনিট হয়েছে। তাহলে 3 কিমি যেতে যদি 45 মিনিট সময় লাগে, তাহলে 1 কিমি দূরত্ব যেতে কত সময় লাগবে, 1 কিমি দূরত্ব যেতে কম সময় লাগবে, তাহলে আমরা ভাগ করব। 3 কিমি যেতে যদি 45 মিনিট সময় লাগে, তাহলে 1 কিমি যেতে কম সময় লাগবে, কম মানে ভাগ, তাহলে 45 কে 15 দিয়ে ভাগ করলে আমাদের কত আসবে, 15 মিনিট আসবে। কিন্তু আমাদেরকে তো 1 কিমি বের করতে বলেনি, তাহলে 1 কিমি কেন বার করলাম না, এই অঙ্কের পদ্ধতির নাম হচ্ছে ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম কথার অর্থ কি না, প্রতি একে যে মানটা তার মাধ্যমেই বের করার নামই হচ্ছে ঐকিক নিয়ম। তাহলে 1 কিমি যেতে যদি 45 মিনিট সময় লাগে, তাহলে উত্তর আমাদের জানতে চেয়েছে 4 কিমি, তাহলে 4 কিমি দূরত্ব যেতে কত সময় লাগবে, 1 কিমি যেতে যদি 15 মিনিট সময় লাগে, 4 কিমি যেতে 15 দিয়ে গুণ করে দেব, তাহলে উত্তর আমাদের বেরিয়ে যাবে 60 মিনিট। এটা লিখতে পারো, 60 মিনিটকে তুমি 1 ঘন্টাও লিখতে পারো, যেটা খুশি লিখতে পারো। তাহলে 4 কিমি যেতে কত সময় লাগবে, 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। তাহলে এই রকম করে সম্পূর্ণভাবে অঙ্কটা করলে তোমার প্রশ্নে এটা 3 নাম্বার 4 নাম্বার, এর বেশি হয়তো থাকবে না, যত থাকবে তুমি এটা পাবে। তাহলে এই রকম করে ঐকিক নিয়মের যখনই অঙ্ক থাকবে, প্রথমে এইরকম একটা সমস্যা এইরকম করে লিখবে, নিচে এইরকম করে ছক করে করতে হবে। চলো পরবর্তীতে আরো বোধহয় এক ঐকিক নিয়ম আছে, যেমন এই যে ক্ষয়ের দাগে একটা ঐকিক নিয়ম আছে, কি আছে না, 7 জন লোক 12 দিনে 4200 টাকা আয় করলে 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবে জানতে চেয়েছে, ঠিক আছে। চলো সুন্দরভাবে করাচ্ছি। দেখো প্রথমে ওপরে তাহলে একটা ছক তৈরি করে নাও, কি কি আছে, প্রথমে আছে লোক সংখ্যা, প্রথমে কি আছে লোক সংখ্যা, তারপরে কি আছে দিন সংখ্যা, আমি দিন নিয়ে শুধু লিখলাম, আর তারপরে আছে উপার্জন, যেটা কিসে টাকা আঁকতে বলা আছে। আচ্ছা প্রথমে কতজন লোক, 7 জন লোক, কত দিনে, 12 দিনে, কত টাকা আয় করে, 4200 টাকা আয় করে। পরবর্তীতে কি বলেছে, 8 জন লোক কত দিনে, 9 দিনে কত টাকা আয় করবে। এই হচ্ছে প্রথমে তুমি সমস্যাটা তৈরি করলে, এরপরে সমাধানটা তোমাকে করতে হবে, কিন্তু এইরকম ভাষা দিয়ে লিখে করতে হবে,
ঠিক আছে, সমানুপাতের কনসেপ্ট দিয়েও করা যেতে পারে, কিন্তু তোমাদের এখন ক্লাস 5, তোমাদেরকে যেভাবে স্কুলের বইগুলোতে রয়েছে সেইভাবে তোমাদের কিন্তু করতে হবে, এইভাবে ঐকিক নিয়মের ভাষা দিয়ে। তাহলে প্রথমে প্রথম ভাষাটা লিখে ফেলো, 7 জন লোক 12 দিনে 4200 টাকা, ভালো করে খেয়াল করবে, 4200 টাকা বা আয় করে শব্দটা প্রথমে লিখি, 12 দিনে আয় করে 4200 টাকা হয়েছে। এবার দেখো একটা একটা করে কমাবো, 7 জন লোক যদি 4200 টাকা আয় করে তাহলে একজন লোক বেশি করবে না কম করবে? একজন লোক, দেখো এখানে 12 কে 12ই রেখেছে, 12 দিনকে 12 দিন লিখেছি, তাহলে 7 জন লোক 12 দিনে যদি 4200 টাকা আয় করে তাহলে একজন লোক কি কম আয় করবে, তাহলে কম মানে কি ভাগ, কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে ভাগ করব, হয়েছে। তাহলে এটা ভাগ করলে আমাদের কত হয়ে যাবে? 600 টাকা। তুমি এটাকে এখানে কাটাকাটি করে লিখতে পারো, না হলে লিখে দিতে পারো। তাহলে একজন লোক 12 দিনে কত টাকা আয় করবে? 600 টাকা। এবারে একজন লোক 12 দিনে যদি 600 টাকা আয় করে তাহলে একজন লোক একদিনে কত টাকা আয় করবে? একদিনে আরো কম করবে। 12 দিনে সে যদি 600 টাকা আয় করে তাহলে একদিনে কি আরো কম আয় করবে? তাহলে এরপরে আমরা কি করব? 12 দিয়ে ভাগ করে দেব, কারণ এখানে লোক সংখ্যাটার পরিবর্তন করেছিলাম তাই 7 দিয়ে ভাগ করেছি, এখানে দিন সংখ্যার পরিবর্তন করেছি তাই দিন দিয়ে ভাগ করব। কাটাকাটি করলে কত হয়ে যাবে? 12 5 60, 50 টাকা হয়ে গেছে। তাহলে একজন লোক একদিনে 50 টাকা আয় করে। বারবার করে আগের অঙ্কেও বললাম যে একটা কেন বের করব, কারণ এরই নাম হচ্ছে ঐকিক নিয়ম, সর্বদা একের ওপর গণনা করে আমাদের যেতে হবে। এবারে আমরা এটাকে আনবো, এবারে একজনকে বাড়িয়ে 8 জন করব, তাহলে একজন যদি 50 টাকা আয় করে তাহলে 8 জন কত আয় করবে? বেশি আয় করবে। একজন যদি 50 টাকা আয় করে 8 জন বেশি আয় করবে, তাহলে বেশি মানে কি গুণ করব 400 টাকা। তাহলে 8 জন যদি একদিনে 400 টাকা আয় করে, আমাদের জানতে চাইছে 9 দিনে, তাহলে ওই 8 জন 9 দিনে আরো বেশি আয় করবে। আবার ভালো করে বুঝে নাও, 8 জন লোক একদিনে যদি 400 টাকা আয় করে, একদিনে যদি 400 টাকা আয় করে, এবারে দিন সংখ্যার পরিবর্তন করেছি, একদিনে যদি 400 টাকা আয় করে 9 দিনে তাহলে আরো বেশি আয় করবে, তাহলে আরো কি করব? 9 দিয়ে আবার ওকে গুণ করে দেব। তাহলে উত্তর আমরা পেয়ে যাব 3600 টাকা, সঠিক উত্তর হয়ে যাবে। এইভাবে সুন্দর করে করলে তোমার পরীক্ষাতে এটা 4 নম্বর থাকবে, তুমি 4 নম্বর পাবে। হয়েছে, এই হচ্ছে বিস্তারিত অঙ্ক। তাহলে প্রথমে 7 12 কে তোমাকে 1 1 পরিণত করতে হবে, সেই 1 1 থেকে আবার বাড়িয়ে 8 9 করতে হবে। সুন্দর করে ভালো করে জিনিসটাকে দেখবে এবং রিভাইজ করবে। এই যে কাটাকাটি গুলো আমি প্রত্যেকটা লাইনে করেছি, তুমি চাইলে একদম নিচে এসে এক জায়গাতে করতে পারো। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে চলে আসো। আবার একটা ঐকিক নিয়মের অঙ্ক আছে, কি আছে দেখো, একটি পোল্ট্রিতে 4000টি মুরগির 250 দিনের খাবার মজুদ ছিল, আরো 1000টি মুরগি আনা হলো, ওই মজুদ খাবারে মুরগিগুলির কতদিন চলবে? তাহলে প্রথমে আমরা কি লিখবো? মুরগির সংখ্যা। প্রথমে আমরা কি লিখবো? মুরগির সংখ্যা, এবং ডান দিকে আমরা কি লিখবো? দিন সংখ্যা, কতদিন চলবে, এটা হচ্ছে সমান। আচ্ছা বাবু, প্রথমে কতগুলো মুরগি ছিল? না, প্রত্যেকে বলবে 4000টা মুরগি ছিল। সেই 4000টা মুরগির কত দিনের খাবার মজুদ ছিল? 250 দিনের খাবার মজুদ ছিল। ঠিক আছে, পরে কি করা হয়েছে? 1000টা মুরগি আনা হয়েছে, তাহলে আগে ছিল 4000, এখন আবার 1000টা মুরগি এনেছি, তাহলে এখন মোট মুরগির সংখ্যা আমাদের কত হয়ে গেছে? 5000টা। জানতে চেয়েছে ওই মজুদ খাবারে এই সমস্ত মুরগিগুলোর কতদিন চলবে। তাহলে 4000 মুরগিটা তো আগে থেকে ছিলই, তার সঙ্গে তার জন্য খাবার রাখা আছে 250 দিন। পরবর্তীতে কি করেছে? আবার 1000টা মুরগি আবার যোগ করে দিয়েছে, খাবার সেই একই আছে। তাহলে জানতে চেয়েছে এই 5000টা মুরগির খাবারটা কতদিন চলবে। তাহলে একই রকম ভাবে ঐকিক নিয়মে করো, 4000 মুরগির মজুদ খাবার চলে 250 দিন। আচ্ছা, 4000টা মুরগি যদি কিছু পরিমাণ খাবার 250 দিন ধরে খায়, তাহলে একটা মুরগি ওই খাবারের কতদিন চলবে?
অনেক দিন চলবে, তাই না? গুণ করব, তোমাকে বাড়িতে সুন্দর করে এক কড়াই মাংস হয়েছে, ঠিক আছে, 3 জন 4 জন বাড়িতে খাবো, বাবা মা আর ধরো বোন আর তুমি আছো, সুন্দর করে প্রত্যেকে 1 বাটি করে মাংস পাবে। এবারে সুন্দর করে ঠিক হলো কি, দুপুরে ঠিক খাওয়ার আগে কি হলো, সুন্দর করে 2 জন অতিথি, তোমার ধরো মামা দাদু আর মামা দিদা 2 জন করে চলে এলো হঠাৎ করে, ঠিক আছে, বাবা মা আগে থেকে জানে কিন্তু তোমরা জানো না, তাহলে হঠাৎ করে দেখলে 2 জন বেড়ে গেল, তাহলে দেখো সেই মাংসের পরিমাণটা কিন্তু একই আছে কিন্তু লোক সংখ্যাটা বেড়ে গেল। তাহলে আগে তুমি যে ভেবেছিলে আজকে 4 জন আছে, এতটা মাংস হয়েছে, এতটা করে পাবো, জমিয়ে খাবো, কিন্তু এখন যেই 2 জন বেড়ে গেল, মামা দাদু দিদা বেড়েছে, একদিকে আনন্দ আবার একদিকে দুঃখ, মামা দাদু দিদা এসছে, একটু মাংসের পরিমাণ কম পাবো। তাহলে যেই 2 জন বেড়ে গেল, তাহলে তুমি কি সেই আগের মতো পরিমাণ মাংস পাবে না, একটু কি মাংসের পরিমাণ তোমার কমে যাবে, এখানে সেম জিনিসটা, ঠিক আছে। আবার যদি বাড়িয়ে দাও, উল্টোটা ভাবো, যে 2 জন আসার বদলে সাপোজ 4 জনের জন্য রান্না হয়েছে, হঠাৎ বাবার কিছু কাজ এলো, বাবা দুপুরে না খেয়ে বেরিয়ে চলে গেল, ঠিক আছে, তাহলে এখন তোমরা কতজন খাবে, 3 জন খাবে। তাহলে আগে যে পরিমাণ মাংসটা পেতে, এখন যেহেতু বাবা চলে গেছে, 1 জন খাওয়ার লোক কমে গেল, তাহলে এখন তুমি মাংসের পরিমাণটা বেশি পাবে, এখানেও সেম জিনিস। তাহলে 4000টা যদি মুরগি খেত, তাহলে 250 দিন চলতো। 4000টা মুরগির জায়গায় ওই খাবারটা যদি একটা মুরগি খায়, তা তো অনেক দিন চলবে। তাহলে অনেক দিন মানে কি বেশি দিন, বেশি দিন মানে কি গুণ করবো, 4000 গুণ 250। এখানে তুমি এটাকে গুণ দিতে পারো, আমি গুণ দিচ্ছি না, এরকমই রেখে দিচ্ছি। এবারে এরপরে আমরা বের করব, তাহলে 5000টা মুরগির কতদিন চলবে, ঠিক আছে, সুন্দর করে দেখো, তাহলে একটা মুরগির যদি এতদিন চলে, 5000টা মুরগির কতদিন চলবে, কম দিন চলবে, তাই 5000 দিয়ে আমরা কি করে দেব, ভাগ করে দেব, 5000 দিয়ে আমরা কি করে দেব, ভাগ করে দেব। সুন্দর করে চলো কাটাকাটি করো, 1 2 3, 1 2 3, কাটাকাটিটা কিভাবে স্টাইলে করছি দেখো, এখানে 3টা শূন্য, এখানে 3টা শূন্য কেটে দিলাম, সহজ ভাষায় এটাকে 1000 দিয়ে ভাগ করলাম, 1000 5 এ 5000, 1000 4 এ 4000, নিচে 5 আছে, 5 আর 250 কাটাকাটি করছি, 5 5 এ 25, 5 শূন্য 50, তাহলে উপরে কি কি পড়ে থাকলো, এখানে 4 আর ওখানে 50, গুণ করলে আমাদের কত হয়ে যাবে, 200 দিন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নিচে তোমাকে অতএব ভাষা দিয়ে লিখতে হবে, 5000টি মুরগির মজুদ খাবার 200 দিন চলবে, হয়েছে। এই হচ্ছে সুন্দর করে অঙ্কটা হলো। চলে আসবো পরবর্তী প্রশ্ন। আচ্ছা, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল দেয়া রয়েছে, দৈর্ঘ্য দেয়া রয়েছে, প্রস্থ জানতে চেয়েছে। সুন্দর করে মনে রাখো, যে কোনো আয়তাকার জমির প্রস্থ বের করতে হলে কি করতে হয়, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে। প্রস্থ বের করতে হলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হয়। ক্ষেত্রফল আমাদের কত বলা আছে, 918, দৈর্ঘ্য আমাদের কত বলা আছে, 54, 918কে 54 দিয়ে ভাগ দাও, 4 2 8, শেষে 2 বা 7 আসবে, শেষে 2 বা 7 আসবে, তোমরা ভাগ করবে, আমি জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি, 918 ভাগ 54, 17 উত্তর আসবে, 17 উত্তর আসবে, ঠিক আছে। চলো তাহলে কি করবে, আয়তাকার জমির ক্ষেত্রফল যদি প্রস্থ দেয়া থাকে, দৈর্ঘ্য জানতে পারে, একই জিনিস, ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পাবে, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পাবে, 17 মিটার সঠিক উত্তর আসবে। চলো 8এর দাগ দেখো, 5.3 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ অঙ্কন করো এবং সরল রেখাংশটির নাম দাও। সুন্দর করে বোঝাচ্ছি, এখানে তো বোঝানো সম্ভব নয়, আমি তোমাদেরকে যেভাবে বোঝাচ্ছি, তোমাদের জ্যামিতি বক্সের মধ্যে একটা স্কেল থাকবে, স্কেলটাকে নেবে, ঠিক আছে, স্কেলটাকে নিয়ে সুন্দর করে কি করবে, এই রকম করে স্কেলটাকে তুমি বসাবে, হয়েছে। বসানোর পরে এখানে কত বলেছে, 5.3 সেন্টিমিটার, তাহলে সুন্দর করে কি করবে, একদম 0 থেকে শুরু করবে, কত থেকে, 0 থেকে কত পর্যন্ত নিয়ে যাবে, 5.3, এই যে 5, 5-এর পরে কতগুলো ঘর যাব, 3 ঘর যাব, হয়েছে। 5-এর পরে কত ঘর যাব, 3 ঘর যাব, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। প্রত্যেকটা ঘরের পরে দেখবে ছোট ছোট করে ঘর দেয়া আছে, এই যে 5-এর পরে আবার 9টা ঘর রয়েছে, সুন্দর করে 5-এর পরে 1 2 3 4 5 6 করে 6-এর পরে আছে, তাহলে 5.3 কথার অর্থ কি, 5-এর পরে আরো 3 ঘর যাব, 5.7 থাকলে 5-এর পরে আরো 7 ঘর যেতাম। তাহলে এইভাবে সুন্দর করে আমি কি করলাম, রেখাটাকে অঙ্কন করলাম,
ঠিক আছে। এবার এই রেখার একটা কি বলেছে, 5.3 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশটা অঙ্কন হয়ে গেল। এর একটা নাম দেব, কেমন করে নাম দেবে, এইরকম এইদিকে এ লিখবে, এইদিকে বি লিখবে। এইটা হচ্ছে সরল রেখাংশের নাম হয়ে গেল। তুমি এ বির বদলে অন্য যে কোনো ইংরেজি অক্ষর দিতে পারো, এম এন দিতে পারো, পি কিউ, তোমার যা খুশি অক্ষর। তুমি এক কাজ করবে, তোমার নামের প্রথম অক্ষর তোমার টাইটেলের প্রথম অক্ষর দিয়ে দিতে পারো, যেটা খুশি তোমার ইচ্ছে। এইটাকে বলা হয় একটা সরল রেখার নাম দেওয়া হলো। তাহলে যত সেন্ট পরীক্ষায় এটাকে 5.3 বদলে 9.4 দিয়ে দিতে পারে। তাহলে শুরু করবে কিন্তু শূন্য থেকে, আমি যেভাবে দেখালাম সেখান থেকে সুন্দর করে পেন্সিল দিয়ে 9.4 পর্যন্ত টেনে দেব। টানার পরে বাম দিকে এবং ডান দিকে একটা ইংরেজি অক্ষর লিখে দিলে তোমার অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চলো চলে আসছে পরবর্তী প্রশ্ন। কি বলা রয়েছে, 4 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো। এখানে কি বৃত্ত অঙ্কন করা সম্ভব? বৃত্ত অঙ্কন করা কি সম্ভব? বৃত্ত অঙ্কন করা সম্ভব নয়। আচ্ছা যাই হোক, দেখাচ্ছি। তাহলে প্রথমে তুমি কি করবে, একদম স্কেলের ওপরের দিকে কি করবে, 4 সেন্টিমিটার, আমি যেমন ভাবে দেখাচ্ছি। তুমি তাহলে স্কেলটাকে নেবে, স্কেলটাকে নেওয়ার পরে প্রথমে কত বলেছে, 4 সেমি। তো তুমি খাতার ওপরের দিকে এই যে দাগ নম্বর দিলে 9 দাগ দিয়ে, তারপরেই 4 সেন্টিমিটার কি করে নেবে, অঙ্কন করে নেবে। শূন্য থেকে শুরু করে এই হচ্ছে 4 পর্যন্ত। এই যাই হোক একটু বেশি হয়ে গেছে, এক্সাক্ট আঁকাটা সম্ভব হয়নি। এই হচ্ছে 4 সেন্টিমিটার হয়ে গেল। ব্যাস, এটা হচ্ছে খাতার ওপরের দিকে অঙ্কন করে নেবে। এটা কোথায় অঙ্কন করবে, তুমি খাতার ওপরের দিকে এইরকম সুন্দর করে তুমি অঙ্কন করে নিলে। ঠিক আছে, নেয়ার পরে তুমি কি করবে, তোমার যে পেন্সিল কম্পাস হয়, সেই পেন্সিল কম্পাস তোমরা জানো এইরকম করে দেখতে হয় পেন্সিল কম্পাস। ঠিক আছে, সেই পেন্সিল কম্পাস দিয়ে এইরকম করে আমি যেভাবে দেখাচ্ছি সুন্দর করে এইরকম করে পরিমাপ নিয়ে নেবে। এইরকম নেবে, নেয়ার পরে ধরো এতটা মাপ হলো, এরকম করে বসিয়ে সুন্দর করে কি করবে, এইভাবে গোল করবে। এখানে তো বোঝানোটা সম্ভব হচ্ছে না, তাহলে আবার একবার জিনিসটা, আমার এখানে তো বৃত্ত আঁকাটা কোনোভাবে সম্ভব নয় মনে হচ্ছে। যাই হোক, বৃত্ত দেখাটা সম্ভব নয়, রাউন্ড করে রেখাটাকে ঘোরানো হয়েছে। চলো তাহলে এখানে তাহলে কি করবে, প্রথমে ওপরে পেন্সিল স্কেল নিয়ে 4 সেন্টিমিটার অঙ্কন করে নেবে। নেয়ার পর আমি যেভাবে বলছি, পেন্সিল কম্পাস বলে জ্যামিতি বক্সের মধ্যে, সেই পেন্সিল কম্পাসের এরকম দুটো দাগ নিয়ে এইরকম ঠিক মাপটা নেবে, নিয়ে এরকম কাগজের উপর এইভাবে বসাবে, বসিয়ে খাতার উপর সুন্দর করে এইরকম করে কি করবে, গোল করে দেবে। ঠিক আছে, গোল করে এইখান থেকে এই যে টুকুটা, এটাই তোমার কত হয়ে যাবে, 4 সেন্টিমিটার এইটুকুটা হয়ে যাবে। এইরকম করে তোমার একটা বৃত্ত হয়ে গেল। তাহলে এইটার মাপ নেব পেন্সিল কম্পাস দিয়ে, এইরকম বসিয়ে গোল করব। এই তোমার অঙ্কটা কমপ্লিট হলো। এখানে তো স্ক্রিনের উপরে তো ওই পেন্সিল কম্পাস দিয়ে আঁকা দেখানো সম্ভব নয়। ঠিক আছে, তাই আমি যতটা চেষ্টা করলাম দেখালাম। এই হচ্ছে তোমাদের জিনিস। তো চলো, এই হচ্ছে তাহলে আমাদের কি হলো, প্রথম স্কুল। এই মাসের মধ্যে, এই আগস্টের মধ্যেই যতটা সম্ভব চেষ্টা করব। আগস্টে হয়তো হবে না, আজকে তো হয়ে গেল। তো মোটামুটি ভাবে 1 মাসের মধ্যেই প্রত্যেকটা স্কুলই তৃতীয় সামেটিভের এক্সাম, তৃতীয় সামেটিভের কমপ্লিট করে দেব। তার পরবর্তীতে কমপ্লিট হয়ে যাওয়ার পরে বিভিন্ন রকমের সাজেশন প্রশ্নপত্র আনবো। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস সুন্দর করে দেখো, বারবার করে দেখো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ঠিক আছে, কম্পিটিশন বাড়াও নিজেদের মধ্যে। তো চলো, আজকের ক্লাস এখানে শেষ করছি। জয় হিন্দ।